বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বরাবরের মতো আজকেও আমি তোমাদের অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র পাঠদান করব। 2020 ও 21 সনের শিক্ষাবর্ষে যারা আছো তারা সবাই জয়েন করে ফেলো। তো আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম পত্রে অনেকগুলো ক্লাস আমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি এবং এর মধ্যে দেখা যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। তৃতীয় অধ্যায় আমি তোমাদের ধরেছি। তো তৃতীয় অধ্যায় আজকে আমি কিছু অংশ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। যাই হোক, তো তোমরা সবাই ভালো আছো, তো ভালো থাকতে হবে এবং ভালো থেকেই কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে। তো আচ্ছা, যাই হোক, আজকে আমি বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যেতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়, দেখো কি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব, এই বিষয়টা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। দেখো, তৃতীয় অধ্যায় আজকে তোমাদের আমি পড়াবো স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন। এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা তোমাদের পরীক্ষায় দেখা যায় যে অনেক সময় এসেছে এবং বরাবরই এখান থেকে অনেক কোশ্চেনই তোমাদের আসে। তো এই টপিকসটা তোমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই বিষয়টা তোমাদের খুব গুরুত্ব সহকারেই তোমাদের পড়তে হবে। তো যাই হোক, আজকে আমাদের জানতে হবে স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন সম্পর্কে আমরা এখানে জানবো। এবং এখানে দেখো কি কি বিষয়ে আজকে আমরা জানবো, এই বিষয়গুলো আমি তোমাদের লিখে দিয়েছি এবং একবার আমরা দেখে নিই কি কি বিষয়গুলো এখানে আলোচনা বিষয় আমাদের। এখানে আছে কি, দেখো স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয় এবং তার পরিচয় সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দেব। আর এখানে দেখো আলীগড় আন্দোলন, তার মানে কি, আলীগড় আন্দোলনটা কি, এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের বরাবরই আসে এবং সৃজনশীল কোশ্চেনে তোমাদের আসে আলীগড় আন্দোলনটা কি এবং আলীগড় আন্দোলন সম্পর্কে তোমাদের কিন্তু এখানে লিখতে হয়। তারপর দেখো আরেকটা বিষয় যেটা আছে, শিক্ষা ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। তাহলে কি জানবো আমরা এখানে, শিক্ষা ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খান কি ভূমিকা রেখেছিল এই সম্পর্কে এখন আমরা এখানে আমরা ডিটেলস আমরা জানবো। এবং আমি তোমাদের এই হেডিং গুলো তোমাদের বলে দিচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। এবং তারপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস এই সম্পর্কে কিছু তোমাদের ধারণা আমি দিব। তারপর আছে দেখো মুসলিম লীগ কিভাবে গঠন করা হয়েছিল এই সম্পর্কেও কিছু তথ্য তোমাদের আমি আজকে তোমাদের দিব এখানে। তারপর দেখো লোকনাথ চুক্তি সম্পর্কে আমি কিছু বলবো, আর হচ্ছে লোকনাথ চুক্তির বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা তোমাদের আজকে আমি দেব। দেখো, তাহলে প্রথমে আমরা যাবো কি স্যার সৈয়দ আহমেদ খানের, দেখো স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন এ সম্পর্কে কিছু আমি তোমাদের ধারণা দিচ্ছি। দেখো, স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয়, প্রথমে আমরা পরিচয়টা আগে জেনে নিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আগে কি করতে হয়, আমাকে কোনো কিছু জানতে হলে এবং কারো সম্পর্কে জানতে হলে তার পরিচয়টাই কিন্তু আগে জানতে হয়। তো দেখো, এর আগেও আমি কয়েকটা ক্লাসেও তোমাদের আমি জীবনে নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ওখানেও কিন্তু দেখো একই বিষয় কিন্তু আমি কিন্তু ওখানেও কিন্তু আলোচনা করেছি যে কোনো জীবনী পড়ার আগে তার পরিচয়টা আমাদের আগে কি করতে হয়, জানতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয়, এমন তোমরা সবাই খাতা কলম বই নিয়ে তো অবশ্যই বুঝতে হবে, কারণ যেহেতু আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং ক্লাস শুরু করার আগেই কি করতে হবে, আমাদের কাছে অবশ্যই বই থাকতে হবে, অবশ্যই খাতা এবং কলম থাকতে হবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে, খাতায় উঠিয়ে নিতে হবে। তো যাই হোক, এটা আমি আর আজকে আবার বলতে চাচ্ছি না, কারণ এটা বলেছি অনেকবারই, এবং যেহেতু আমরা পড়ার বিষয় চলে এসেছি তো অবশ্যই পড়ার কি কি জিনিস আমাদের প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই আমাদের নিয়ে বসতে হবে। তো আচ্ছা দেখো, দিল্লির এক
সাম্রাজ্য পরিবারের 1817 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খানের জন্ম হয়েছে। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে স্যার সৈয়দ আহমেদ খানের কত সনে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা একটা কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে গেলাম প্রথমে, যে 1817 খ্রিস্টাব্দে কি করেছে, জন্মগ্রহণ করেছে। এটা তোমাদের সৃজনশীলও আসতে পারে এবং বহু নির্বাচনীয় প্রশ্নও তোমাদের আসতে পারে। তারপর দেখো, তখন কি করা হয়েছিল কোম্পানির অধীনে, তখন তারা কি করেছে 1837 খ্রিস্টাব্দে তিনি চাকরি গ্রহণ করেছে এবং পরে সাব জজের পদে উন্নতি হয়েছে এবং 1837 খ্রিস্টাব্দে তিনি কি করেছে, সে চাকরি গ্রহণ করলো এবং সে সাব জজেও সে কি করেছে, পদোন্নতি হয়েছিল এবং তিনি ইম্পেরিয়াল ও লেজিসলেটিভ ও কাউন্সিল ও হান্ডার শিক্ষা কমিশন ও ভারতের পাবলিক সার্ভিস কমিশনে সে কি হয়েছে, সদস্য ছিলেন এবং ব্রিটিশ সরকার যখন ছিলেন তখন 1888 খ্রিস্টাব্দে তখন তাদের যে কাজের যে স্বীকৃতি স্বরূপ তাকে নাইট উপাধিতে তখন তাকে কি করা হয়েছে, ভূষিত করা হয়েছে। দেখো এখানে যে কথাটা আসছে নাইট উপাধিটা কি, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কিন্তু আসে। তাহলে দেখো, ব্রিটিশ সরকার যখন আসে তখন 1888 খ্রিস্টাব্দে তখন কি করেছে, তখন এই কাজের স্বীকৃতির স্বরূপ হিসেবে তাকে কিন্তু ওই সময় কিন্তু তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাহলে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু জেনে নিলাম যে কোথা থেকে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। তারপর দেখো 1898 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিল, তার মানে কি তার মৃত্যুবরণ হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। তাহলে এই জিনিসটা অবশ্যই আমাদের জানতে হবে যে কত সনে জন্মগ্রহণ করেছে এবং কত সনে মৃত্যুবরণ করেছে। তাহলে তোমরা সবাই লিখে নাও যে 1817 খ্রিস্টাব্দে কি করা হয়েছে, জন্মগ্রহণ করেছে, আর হচ্ছে 1898 খ্রিস্টাব্দে কি করেছে, মৃত্যুবরণ করেছে। এখন দেখো, আমরা কিন্তু স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয় সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জেনে নিলাম যে কত সনে জন্মগ্রহণ করেছে, কত সনে মৃত্যুবরণ করেছে এবং এর মাঝে সে কি কি কাজে তাকে উপাধি দেওয়া হয়েছিল এবং কি কি জিনিসে তাকে ভূষিত করা হয়েছিল, এই সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি। যেহেতু আমরা আমরা অনেকগুলো বিষয় আমি এখানে লিখেছি, দেখো এই বিষয়গুলো কিন্তু সবগুলো আজকে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে আমি তোমাদের মূল বিষয়গুলো নিয়ে আমি কিন্তু তোমাদের এখানে কথা বলছি। দেখো, পরবর্তী পয়েন্টে চলে আসি আমরা। দেখো, আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন সম্পর্কে এখন আমরা জানবো, গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। আলিগড় আন্দোলনটা কি? দেখো, ভারতে মুসলমানদের মধ্যে 1857 খ্রিস্টাব্দের ব্যর্থতা নিরুৎসাহস ও হতাশা সৃষ্টি করেছেন এবং ব্রিটিশ শাসককে তখন মনে প্রাণে গ্রহণ করতে না পারায় তখন পাশ্চাত্যের শিক্ষার প্রতি অনীহা কারণে তারা জীবনে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়েন এবং দুঃখ দুর্দশায় নিপীড়িত হন। তখন কি, তাহলে এখানে দেখো তাদেরকে যে অনীহার কারণে কিন্তু এখানে কি করা হয়েছে, জীবনের সর্বক্ষেত্রে কিন্তু কি করেছে, পিছিয়ে পড়েছেন। তাহলে তাদের জীবনে কি হয়েছে, দুঃখ দুর্দশা নিপীড়িত হয়েছে। তাহলে কি, এখানে কিন্তু দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তারপর দেখো, মুসলমানদের সেই দুর্যোগময় মুহূর্তে তখন তাদেরকে যে ত্রাণকর্তা রূপে তখন উত্তর ভারতে স্যার সৈয়দ আহমেদ খানের আবির্ভাব ঘটেন। তখন ওই সময় কি করা হয়েছে, স্যার সৈয়দ আহমদ খানের আবির্ভাব ঘটেছে। তারপর দেখো, মুসলমানদের এই অবস্থা থেকে পুনরুদ্ধার ও তাদেরকে পুনর্জাগরণের জন্য তিনি উত্তর ভারতে আলিগড় কেন্দ্রে যে আন্দোলন সৃষ্টি করেন, সেটাই ছিল কি ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। তাহলে এখানে কিন্তু আমরা জেনে গেলাম আলিগড় আন্দোলনটা কি, আলিগড় আন্দোলনটা কিভাবে পরিচিত হয়েছিল। তারপর দেখো, আমি কিন্তু দেখো পড়ার মাঝে মাঝে কিন্তু আমি অনেকগুলো কোশ্চেন কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের এবং এখান থেকে এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো কিন্তু আসে। তারপর দেখো, ভারতীয় তৎকালীন যে মুসলমানদের সম্প্রদায়ের শোচনীয় অবস্থায় তখন সৈয়দ আহমেদ খানের ব্যতীত করে তোলেন। তিনি উপলব্ধি করেছেন যে মুসলমানদের যে ধর্মীয় গোড়ামি, ব্রিটিশ বিরোধী যে মনোভাব, এই পাশ্চাত্য শিক্ষার প্রতি তখন কি ছিলেন, অনীহা, তাদেরকে দুর্দশা অন্যতম কারণ ছিল।
এজন্য প্রথমে তারা কি করলো, মানে পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষিত করে তুলতে সচেষ্টা হন। তাহলে কি পাশ্চাত্য শিক্ষার জন্য তাদেরকে কি করা হয়েছে, শিক্ষিত করে তুলতে তারা সচেষ্টা করেছেন। এখন দেখো যে মুসলমানদের যে ইংরেজি শিক্ষা গ্রহণ এবং ইংরেজি শাসকদের সাথে যে সহযোগিতা করা উপদেশ তখন দেন, যে 1857 খ্রিস্টাব্দে স্বাধীনতার সংগ্রামের পর মুসলমানদের যে ব্রিটিশ সরকারের বিরাজ ভাজন হয়ে পড়েন, তখন এই 1857 খ্রিস্টাব্দে তখন কিন্তু স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এবং এরপর মুসলমানদের যে ব্রিটিশ সরকার তখন এখানে বিরাজ ভাজন হয়ে পড়লেন। এবং কেননা সরকারের ধারণা ছিল যে সংগ্রামের মূল মুসলমানরা দায়ী, তখন এখানে কিন্তু মুসলমানদেরকে কি করা হয়েছিল, দায়ী করা হয়েছিল। তখন দেখো ইংরেজ সরকার এই মনোভাব তখন কি করেছে পরিবর্তনের জন্য, তখন এই সৈয়দ আহমেদ খান এই সিপাহী বিদ্রোহের কারণ এবং ভারতের রাজ ভক্ত মুসলমানদের নামে দুটি বই লিখেছেন। এবং তিনি তুলে ধরেন যে চেষ্টা করেছিলেন যে এটা তুলে ধরার জন্য সে কি করলেন, চেষ্টা করলেন যে সিপাহী বিদ্রোহের জন্য এই মুসলমানদের দায়ী ছিলেন না, মুসলমানরা এখানে কি দায়ী ছিলেন না। তখন দেখো বরং অধিকাংশ মুসলমানের এই বিদ্রোহের কালে ছিল এই ইংরেজদের পক্ষে কিন্তু ছিল। তখন দেখো শাসক শাসীদেরকে দূরত্ব এবং তাদেরকে মধ্যে যে ভুল বোঝাবুঝি এই বিপ্লবের মূলই ছিল বলে তিনি মতো যাপন করেন, যে ঐতিহাসিক ইউলিউশন হ্যান্টার ও তার ভারতের যে মুসলমানের গ্রন্থের যে বিদ্রোহের জন্য মুসলমানদের যে সম্প্রদায় দায়ী করলেন যুক্তি দিয়ে, তখন আহমেদ খানে তা খণ্ডন করলেন। ফলে মুসলমানদের প্রতি যে ইংরেজদের দৃষ্টিভঙ্গি তখন কি হয়েছিল, পরিবর্তন ঘটেছিল। তখন এই কারণে কিন্তু তখন কি করলো, যে মুসলমানদের প্রতি ইংরেজদের দৃষ্টিভঙ্গিটা ছিল তখন কিন্তু তাদেরকে পরিবর্তন ঘটলো। তাহলে দেখো এই আলিগড় আন্দোলন, যখন আলিগড় আন্দোলন তোমরা লিখবে তখন এইভাবে তোমরা তোমাদের কিছু কিছু পয়েন্টগুলো দিয়ে তোমাদের লিখতে হবে। তারপর দেখো এখন আরেকটা বিষয় এখন আমরা দেখব, সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা। এখন এই বিষয়টা এখন আমরা দেখব যে শিক্ষা ক্ষেত্রে কিভাবে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা রেখেছিল। দেখো স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্যের ভাবধারা প্রসারে উদ্যোগী হন। 1864 তিনি উত্তর ভারতে গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত করেন। তাহলে দেখো 1864 কিন্তু কি করেছে, গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত করেছেন এবং ইংরেজিতে রচিত মূল্যবান বইগুলোকে উর্দু ভাষা ও ভারতের যে উর্দু ভাষা অনুবাদ করে এই মুসলমানদের সম্প্রদায়ের মধ্যে বিতরণের উদ্দেশ্যে তিনি বিজ্ঞান ও সমিতি নামক একটি সংস্থা গড়ে তুলেছিলেন। তারপর দেখো সৈয়দ আহমেদ খান তখন আরো অনেক কিছু করেছে, এর মধ্যে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু আমরা দেখলাম। তারপর দেখো পরবর্তীতে আর কি কি বিষয় সে করেছিল। এখন দেখো স্যার সৈয়দ আহমেদ খান এই পাশ্চাত্যের ভাবদর্শ ও শিক্ষা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্য নিজের বিলাত ভ্রমণ করলেন এবং 1870 খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে তখন তানের জীবন ও আখলাক নামক একটি পত্রিকা তখন কি করেছে, এখানে প্রকাশিত করেছে। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের থাকতে পারে যে পত্রিকার নামটা কি ছিলেন, তাই এটা কত সনের ছিলেন। তাহলে কিন্তু আমরা কিন্তু জেনে গেলাম যে এটা ছিল কি 1870 খ্রিস্টাব্দে। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লিখে ফেলবে। দেখো 1870 খ্রিস্টাব্দে তখন দেশে যখন ফিরে আসেন তখন এই দানের জীবন ও আখলাক নামক একটি পত্রিকা তখন কি করেছে, প্রকাশিত করেছেন। এবং এভাবে তিনি মুসলমানদেরকে যে নৈতিকতা, আচার 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 ব্যবস্থা উন্নতি ও তাদেরকে মধ্যকার ও কুমণ্ডলকতা ও কুসংস্কার দূর করা তখন কি এভাবে তিনি
চেষ্টা করলেন, যে কুসংস্কারগুলো এভাবে আস্তে আস্তে সে কি করলেন, দূর করতে চেষ্টা করেছেন। তারপরে দেখো সে পাশাপাশি যে বেনারসে যে ভারতের মুসলমানদেরকে শিক্ষা উন্নতি সুমতি নামক একটি সংস্থা গঠন করেছে। তারপর দেখো এই মুসলমানদের এই সুমতি সুপারিশে পাশ্চাত্যের শিক্ষিত করে তোলার জন্য তখন এই স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় মহামেডাম মহামেডাম এন্ড ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠিত করেছেন। এখন দেখো 2 বছর পর একটি কলেজ উন্নতি করেন এবং 1877 খ্রিস্টাব্দে তখন কি করলেন, যে এক স্কুল যে প্রতিষ্ঠিত করলেন, তখন এই আলিগড় মুসলমানদের যে সামাজিক সাংস্কৃতিক শিক্ষা তারপর কার্যক্রম কেন্দ্রবিন্দু তখন হয়ে ওঠেন। তখন এই মুসলমানদের যে ছাত্ররা এখানে শুধু আধুনিক কলা বিজ্ঞান শিক্ষা গ্রহণ করেনি, বরং এখানে শুধু শিক্ষার ক্ষেত্রে দেখো এখানে কলা আর বিজ্ঞানই কিন্তু শিক্ষা গ্রহণ করেনি, এখানে আরো আরো অন্যান্য বিষয় শিক্ষা গ্রহণ করেছে। সেগুলো হচ্ছে সাংস্কৃতিক, ধর্মীয় এবং আলিগড় আন্দোলন তাদেরকে ঐক্যতা সেতু বন্ধন রচনাও সাহায্য করে। তাহলে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু শিক্ষার প্রতি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। এখন দেখো যে আলিগড় ও কলেজকে কেন্দ্র করে মুসলমানদের যে আধুনিক ভাবধারা চিন্তা চেতনা জাগ্রত হয় এবং পরবর্তীকালে এই কলেজে তাদেরকে যে রাজনৈতিক জীবনকে প্রবাহিত করেছেন। এখন দেখো এছাড়া সৈয়দ আহমেদ খান 1864 খ্রিস্টাব্দে 1886 খ্রিস্টাব্দে দেখো তখন কি করেছিল, মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামক অন্য একটি সংস্থা তখন গঠন করেছিলেন। এটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দে। এখন দেখো প্রতি বছরে তখন এই ভারতের বিভিন্ন স্থান থেকে যে মুসলমানের নেতারা সমবেত হন, মুসলমানদের সম্পাদনের শিক্ষা ও সমস্যা প্রতিকারের বিষয়ে তখন আলোচনা করেন। এই আলিগড়ের এই বার্তা তাদেরকে দেশে সর্বোচ্চ পৌঁছে দিতেন এবং এভাবে সৈয়দ আহমেদ খানের প্রচেষ্টায় এই আলিগড় আন্দোলনের ফলে মুসলিম সমাজের এই নবজাগরণ ঘটেছে। এখন দেখো এখানে দেখা যায় যে স্যার সৈয়দ আহমেদ খান আরো অনেক অনেক বিষয় কিন্তু ভূমিকা রেখেছিলেন। এর মধ্যে দেখো আমরা আরো কিছু জানবো যে আর কি কি বিষয় এই শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এখন দেখো এই স্যার সৈয়দ আহমেদ খান এই কোরআনে বিজ্ঞানসম্মত ও ব্যাখ্যা দিয়েছিলেন এবং তিনি সকল প্রকার গোঁড়ামি এবং সংকীর্ণতা উদ্ধত ছিলেন এবং মুসলমানদের ধর্মীয় এই সামাজিক উন্নয়নের জন্য তিনি পাশ্চাত্যের শিক্ষা ও সাংস্কৃতিক উপরেও সর্বাধিক গুরুত্ব আরোপণ করেছে। তাহলে দেখো এখানে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং এখন দেখো 1888 খ্রিস্টাব্দে তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অভিজাতদেরকে নিয়েও তিনি চেষ্টায় প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এবং ভারতীয় জনগণের মন থেকে এই ব্রিটিশ বিরোধী এই মনোভাব দূর করা ও দেশের শান্তি রক্ষা ও সরকারেরকে সহযোগিতা প্রদান করাই ছিলেন এই সুমতির উদ্দেশ্য ও লক্ষ্য। এখন দেখো এই সময় হিন্দু পুনরুদ্ধারবাদী আন্দোলনের কারণে এই উত্তর ভারতে বিভিন্ন স্থানের গো হত্যা এবং নিবারণের সমিতি প্রতিষ্ঠিত ও সহনশীলতার কারণে মুসলমানদের এই নিরাপত্তা বিঘ্নিত হয়েও এবং সৈয়দ আহমেদ খানের এই আলিগড় মোহামেডান ও ডিফেন্স অ্যাসোসিয়েশন তখন কি করেছে, এখানে গঠন করেছে। অবশেষে দেখো যে মুসলিম জাতির মধ্যে যে আত্মবিশ্বাস ও সচেতনতা জাগিয়ে তোলেন এবং 1898 খ্রিস্টাব্দে তখন এই স্যার সৈয়দ আহমেদ খান পরলোক গমন করেছিল। এখন দেখো স্যার সৈয়দ আহমেদ খান যে শিক্ষা ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বিষয়ে কিন্তু আমরা
অনেক কিছুই আমি এখানে আলোচনা করলাম। তাহলে দেখো এই বিষয় প্রতি কিন্তু আমাদের কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে। কে কিভাবে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বগুলো দিয়েছে, এর আগেও কিন্তু অনেক জীবনীগুলো আমরা পড়েছি যে ওখানে তারা কিভাবে শিক্ষার ক্ষেত্রে ভূমিকাগুলো রেখেছিল, আর স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বগুলো রেখেছে। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমরা জেনে নিলাম। এখন দেখো পরবর্তী যে বিষয়টা আমাদের অবশ্যই এই বিষয়গুলো কিন্তু সবগুলো বিষয় কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আমাদের কিন্তু অনুধাবন করতে হবে। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস, এখন এই বিষয়টা কি, তাই না? আমাদের প্রশ্ন জাগতে পারে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কি। তাহলে এই বিষয়ে অবশ্যই আমাদের যেহেতু অনেকেরই প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, অবশ্য অনেক বিষয় আমরা জানি না। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের কি করতে হবে, একটু একটু করে জানতে হবে। দেখা যাবে যে এর মাঝ থেকে আমরা দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, এখন আমরা মনে হয় ওই অধ্যায়গুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, যে ওখানে আমরা অনেক বিষয় কিন্তু আমরা পার করে এসেছি। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা যেহেতু আমরা তৃতীয় অধ্যায় চলে এসেছি, এখন আমরা যখন তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাছে পুরাটাই সহজ মনে হবে। তো তার শুরু করার আগেই তখন কিন্তু মনে হয় যে বিষয়টা কি, যখন আমরা জেনে যাই তখন কিন্তু আমাদের কাছে অনেক সহজ মনে হয়। এখন দেখো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসটা এখন আমরা দেখব। দেখো 1885 খ্রিস্টাব্দে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত ও উপনিবেশিক এই ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। এই পয়েন্টটা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। তাহলে এটা কিন্তু তোমাদের কিন্তু নৈবিত্তিক প্রশ্নে কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু তোমাদের চলে আসে যে ভারতের জাতীয় কংগ্রেস কত সনে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এটা আমরা জানলাম 1885 খ্রিস্টাব্দে। তারপর দেখো ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ও ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তুষ্ট দানা বেঁধে উঠতে থাকে। ফলে 1857 খ্রিস্টাব্দে পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, এবং প্রায় সব ক্ষেত্রে যে ইংরেজি শিক্ষিত ও বাঙালির মধ্যবিত্ত শ্রেণী, অভিজাত ও সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এ সকল উদ্যোগ নিয়েছিল। এবং ভারতের জনগণের মধ্যে যে ন্যায্য অধিকার আদায়ের জন্য তখন তারা কি করলো, জনমত গঠনের লক্ষ্যে 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এবং 1851 খ্রিস্টাব্দে যে ভারতীয় প্রতিষ্ঠিত হয়েছিল তখন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কিন্তু এ সকল সমিতি শিক্ষিত, অভিজাত ও জমিদারদেরকে দ্বারা নিয়ন্ত্রিত থাকার মধ্যবিত্ত যে সাধারণ জনগণের সাথে তখন কি ছিল সম্পর্ক, সম্পর্ক গড়ে ওঠেনি। তখন দেখো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের অনুসরণে মুম্বাই ও মাদ্রাস অনুসরণে সংগঠন গড়ে ওঠে। তখন দেখো শাসক সংস্কারের মাধ্যমেও তখন দেশে যে শাসক ভারতীয় প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং তাদেরকে ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তখন এই সকল প্রতিষ্ঠান জনমত গঠনের চেষ্টা করেছেন। এবং 1876 খ্রিস্টাব্দে তখন নেতা যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও ভারত সভা নামে তখন কি করেছে, তখন দেখো ভারত সভা নামক আরেকটি সংগঠন তখন ওখানে কি করেছিল, প্রতিষ্ঠিত করেছে। এবং শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে রাজনৈতিক চেতনা সৃষ্টি, সাম্প্রদায়িকতা বজিয়ে রাখা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠানের জন্য তিনি কাজ করেছেন। তাহলে দেখো স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু অনেক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন দেখো ভারতে যে বিভিন্ন স্থানে এই সকল বিশেষ কলকাতা হিন্দু মধ্যবিত্ত শ্রেণী চাকরি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনে সূত্রপাত হয়েছে। এবং 1876 খ্রিস্টাব্দে এইরূপ পরিস্থিতিতে লর্ড লিটন ও ভারতবর্ষে ভাইসরয় হয়ে এসেছে। তখন কিন্তু লর্ড রিপন কি করলো, 1876 খ্রিস্টাব্দে ভাইসরয় হয়ে তখন তিনি আসলেন এবং তিনি বিভিন্ন প্রতিক্রিয়াশীল পদক্ষেপের ধরুন শিক্ষিত মধ্যবিত্ত সমাজে বিক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং 1877 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষায়
তখন বয়সসীমা 21 থেকে 19-এ আনা হলেও সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে আগ্রহ ও দিল্লির ও আলিগড়, লাহোর, কানপুর ও বেনারস ও অমৃত সহ ভারতের বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ শহরে প্রতিবাদের সভা নেওয়া হয়েছে। এবং এই বিক্ষোভের পরপরই শুরু হয়েছে 1878 খ্রিস্টাব্দের ভানুকুলার পেস্ট অ্যাক্টর বিরুদ্ধে এটা আন্দোলন। এবং ব্রিটিশ সরকারের এই আইনের মাধ্যমে তখন দেশে যে সংবাদপত্র কণ্ঠবোধের চেষ্টা করেছিলেন। তারপর দেখো, এই সরকারের বর্ণ বৈষম্যমূলক অস্ত্র আইন, সাম্রাজ্যবাদী আফগান যুদ্ধ, দেখো ওই সময় কিন্তু কি হয়েছিল, আফগানের যুদ্ধ, এবং 1877 খ্রিস্টাব্দের জমকপূর্ণ দিল্লির দরবারে ইত্যাদি অসন্তুষ্টমূলক কারণ কিন্তু ছিল। এই সকল অসন্তুষ্ট এইসব অসন্তুষ্ট রেশ মুছে যেতে না যেতেও দেখা দেয় লর্ড রিপনের সরকারের ইলবার্ট বিল নিয়ে বিতর্ক। তখন কি হয়, ইলবার্ট বিল নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে যায়। তখন দেখো 1877 খ্রিস্টাব্দের এই আইন অনুসারে এই ভারতের যে ইংরেজি কর্মকর্তা কর্মচারী বিচার কার্য শুধুমাত্র ইউরোপের ম্যাজিস্ট্রেটগণ ক্ষমতা পাবেন বলে স্থির হয়। এবং 1883 খ্রিস্টাব্দে তখন কি করেছে, ভাইসরয় যে কাউন্সিল আইনের সদস্য সিপি গিলবার্ট প্রস্তাব করেন এবং ভারতের যে প্রেসিডেন্ট শহরগুলোকে ন্যায় অন্যায়ের স্থানে ভারতের সেই সকল জজরা ইউরোপের যে অপরাধীকে বিচার করতে পারবেন। এবং ইতিহাসে এটা কিন্তু ইলবার্ট বিল নামে পরিচিত, যা এটা কিন্তু আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম ইলবার্ট বিল কি। আমি ইলবার্ট বিল সম্পর্কেও কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসে। তারপর দেখো, ভারতের যে ইউরোপের সম্পাদক লোকেরা তখন কি করেছে, এই প্রস্তাবের বিরুদ্ধে সারা ভারতবর্ষে চরম বিক্ষোভ শুরু করেন এবং সরকারে শেষ পর্যন্ত কিছুটা আপোষ করেন এবং স্থির হয় যে ইউরোপে যে আসামিদেরকে বিচারের ক্ষেত্রে তখন কি করেছে, জুরি মন্ডলী উপস্থিত লাগবে এবং তাদেরকে অর্ধেক হতে হবে ইউরোপিয়ান, তাদেরকে অর্ধেক কিন্তু তারা কি করতে হবে, ইউরোপীয়দের হতে হবে। এখন দেখো, ইউরোপীয়দেরকে বিক্ষোভ এই ভারতীয়দেরকে মধ্যে যে মর্যাদা জাতির চেতনা তখন কি করেছে, আঘাত এনেছে। তারপর দেখো 1883 খ্রিস্টাব্দে তখন শিক্ষিত হিন্দু সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসুর নেতৃত্বে কলকাতা ইলবার্ট হলেন এই সম্মেলনে মিলিত হয়েছে। এখন দেখো, এই ভারতের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধিত্ব একটি সর্বভারতীয় যে সংগঠন পর্যন্ত উপলব্ধি করেন এবং ভারতীয়দের মধ্যে চলমান যে বিক্ষোভ অধিকার আদায়ের জন্য সচেতন শিক্ষিত ও মধ্যবিত্ত এই আন্দোলনের চাপে ব্রিটিশ সরকারের কিছুটা ভীতু হয়ে পড়েন। তখন দেখো, ভারতের যে দাবি এই আন্দোলনের নিয়মতান্ত্রিক পথে তখন পরিচালনা করলেন এবং তাদেরকে মধ্যে যে সৃষ্টি উত্তেজনা প্রশমিত করার জন্য সরকারে তখন কি করেছে, এখানে মনোযোগ দিয়েছে। যে এই অবস্থায় যে প্রেক্ষিতে ভারতের সিভিল সার্ভিস অবসরপ্রাপ্ত অফিসার অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম ভারতের ভাইসর ও লর্ড ডাফরিনের সহযোগিতায় 1885 খ্রিস্টাব্দে তখন 28 ডিসেম্বর বোম্বাই শহরে তখন ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস তখন এখানে কি করেছে, প্রতিষ্ঠিত করেছে। তারপর দেখো, এখানে যে 2 জন মুসলমান সহ তখন তারা কি করেছে, 70 জনকে প্রতিনিধি কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগ দেন এবং এই সভাপতি নির্বাচন হয় এবং বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি এবং বক্তা তিনি কংগ্রেসে যে 4টি উদ্দেশ্যের কথা তখন ব্যক্ত করেছেন, যে 4টা উদ্দেশ্যগুলো কি, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে 4টা উদ্দেশ্য কি। এই 4টা উদ্দেশ্যের মধ্যে দেখো, প্রথম যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে যারা দেশের সেবায় বিত হয়েছেন এবং তাদেরকে মধ্যে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব স্থাপন করা, এটা ছিল 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর যে উদ্দেশ্য ছিল জাতি ধর্ম ও আঞ্চলিকতা সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য পথে কি করতে হবে, সুগম করা। আর 3 নম্বরের যে উদ্দেশ্যটা ছিল শিক্ষিত ব্যক্তিদের মধ্যে কি থাকতে হবে, আলাদা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করা।
তাহলে কিন্তু আমরা 3টি উদ্দেশ্য জেনে গেলাম। তারপর সর্বশেষ যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল কি রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরে কর্মসূচি নির্ধারণ করা। তাহলে এই 4টা উদ্দেশ্য ছিল, 4টা উদ্দেশ্য আমরা জেনে গেলাম। তারপর দেখো যে ব্রিটিশ শাসনাধীন যে ঐক্যবদ্ধ ভারতের যে প্রথম জাতি ভিত্তিক সংগঠনের হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এখন দেখো যে প্রথম দিকে যে অল্প কয়েকজন মুসলমান এতে যোগ দিয়েছিলেন। প্রথম তারা কি করেছে, অল্প কয়েকজন মুসলমান এখানে যোগ দিয়েছে। তারপর দেখো এই কর্মসূচি মুসলমানদের যে স্বার্থে পরিপন্থী হওয়ার যে পরবর্তী সময় স্যার সৈয়দ আহমেদ খান সহ বিভিন্ন মুসলিম নেতারা এই মুসলমানদের সম্পাদক কংগ্রেসের সাথে জড়িত হতে নিষেধ করেন। এখন দেখো এই প্রথম দিকে যে কংগ্রেসের নেতারা প্রায় সবাই কি ছিলেন, মধ্যপন্থী। তারপর দেখো যে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আবেদন নিবেদনের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থা প্রতিকারের জন্য সরকারের কাছে দাবি জানানো হতো। কিন্তু সরকারের প্রতি আনুগত প্রদর্শনের ও সহযোগিতায় এই নীতি অচিরে পরিপন্থী হতে থাকে। তারপর দেখো এই পরবর্তী সময়ে কংগ্রেসের এই যে রাজনৈতিক ভূমিকা অত্যন্ত প্রবল হয়ে ওঠে এবং ব্রিটিশ বিরোধী স্বরাজ্য ও স্বাধীনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে এবং ভারতের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন দেখো এখানে আমরা আরেকটা বিষয় আমরা দেখবো, মুসলিম লীগ। মুসলিম লীগ কিভাবে গঠন করা হয়েছিল। দেখো ভারতবর্ষের যে ইতিহাসে 1906 খ্রিস্টাব্দে ভারতে মুসলিম রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের জন্ম ও অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা। দেখো 19 শতকে স্যার সৈয়দ আহমেদ খান সহ বৈশিষ্ট্য মুসলিম নেতৃবৃন্দ ও স্বতন্ত্রবাদী রাজনৈতিক চিন্তা চেতনা ফলে তিনি এদেশে মুসলমানদের সম্প্রদায়িকতা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠান মনোযোগী হন এবং কংগ্রেসের রাজনৈতিক পথে দূরত্ব থেকে নিজেদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন। তাহলে দেখো এখানে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু দেখো অনেক ভূমিকা রেখেছেন। দেখো স্যার সৈয়দ আহমেদ খান বাংলার নেতা নবাব আব্দুল লতিফ মুসলমানদের যে পাশ্চাত্য শিক্ষিত ও সমাজে সচেতন করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং এর উদ্দেশ্য কিন্তু দেখো আব্দুল লতিফ 1863 খ্রিস্টাব্দে মোহামেডান লিটারেরি সোসাইটি নামক প্রতিষ্ঠিত গড়ে তুলেছেন। এবং স্যার সৈয়দ আহমেদ খান 1868 খ্রিস্টাব্দে গাজীপুরে তখন কি করেছেন, এই বিজ্ঞান সমিতি 1877 সালে এই আলিগড় মোহামেডান অ্যাক্ট ওয়েন্টেড স্কুল এবং 1886 খ্রিস্টাব্দে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখো আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা বলেছি কি কি শিক্ষাক্ষেত্রে কিভাবে স্যার সৈয়দ আহমেদ খান ভূমিকা রেখেছে, কি কি বিষয় কোথায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে কিন্তু আমরা জেনেছি। তাহলে দেখো এই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে কিন্তু এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেহেতু স্যার সৈয়দ আহমেদ খানের জীবনী সম্পর্কে আজকে আমরা দেখলাম, এই জীবনীগুলো তোমাদের কি করতে হবে, আমি কিন্তু আগে কিন্তু বলেছি তোমাদের একটা খাতা তৈরি করে সুন্দর করে তোমরা এই জিনিস পয়েন্টগুলো তোমরা লিখে রাখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের মাঝে আমি বলে দিচ্ছি, বলার মাঝে মাঝে তোমরা লিখে ফেলবে। তাহলে আজকে আমরা সুন্দর একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এবং পরবর্তী ক্লাসেও আমি যে বিষয়গুলো বাকি আছে তৃতীয় অধ্যায় ওই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে আলোচনা করব। তো আজকে তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকটা মেয়ে তোমরা ক্লাসগুলো দেখবে এবং আমি ক্লাসগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আমি জানি এই গ্রুপ থেকেও তোমরা অনেক মেয়েরা তোমরা রেসপন্স করছো এবং ওখানেও তোমরা অনেকে মেয়েরা ক্লাসগুলো দেখছো। তো ক্লাসগুলো তোমরা সবাই অনুধাবন করো এবং যেখানে সমস্যা হবে তোমরা সেখানে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং সেখানে আমি তোমাদের কোথায় কার কি প্রবলেম আছে ওখানে নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আজকে তোমাদের এই বিষয় নিয়ে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের আবার অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আজ তোমরা যারা উপস্থিত ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে।
আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।